হাউ ডিয়ার ইউ, তো সাহস কিভাবে হয় ও শাড়ি খুলে ফেলার? ফ্রেন্ড, কি আসে যায় এসব ভেবে? আমার কাছে যা ঠিক মনে হয়েছে আমি তাই করেছি, আর আমার মনে হয় না যে এতে আমার কোনো ভুল হয়েছে। বাহ, আমার রুমে কার ধুলো পড়েছে, তা আবার রাত্রেবেলা। এটা অনেক রেয়ার যে তুমি আমার রুমে এসেছো। না মানে সেরকম কিছু না, আমি শুধু এখান দিয়ে যাচ্ছিলাম। ও তো যাচ্ছিলে, তারপর মনে হলো একটু হ্যান্ডসাম চেহারাটা দেখে আসি, তাই না? সত্যি কথা বলতে হ্যাঁ, কিন্তু তোমার হ্যান্ডসাম চেহারাটার জন্য না, আসলে যা হলো পার্টিতে সেটার জন্য। আমি কখনো ভাবতে পারিনি যে তুমি এইরকম একটা কাজ করবে। তুমি এখনো ওগুলোর কথা ভাবছো? চিল, ওগুলো ভুলে যাও। না, আমি রোজের কথা বলছি না, শুধু আমি বলছি তুমি পার্টিতে এরকম কাজ করলে। এরকম কাজ মানে তুমি কিরকম কাজের কথা বলছো? ও, তুমি কি ফ্রেন্ডদের মারার কথা বলছো নাকি? তে সত্যি কথা বলতে কি, আমি জাঙ্গর মতন না। আমার কাছে যেটা ঠিক মনে হয় আমি সেটাই করি। আমি ওর মতন এত ইগো হার্টেড পারসন না। তুমি সত্যি নিজেকে খুব ভালোভাবে চেঞ্জ করতে পারো। আমার সামনে তুমি খুব চিল দেখাচ্ছ, কিন্তু আমি জানি তুমি মনে মনে অনেক আপসেট হয়ে আছো, তাই না? ও শিট, দেখো তো সূর্য কোন দিকে উঠেছে। হ্যাঁ, হেক্সিও এখন রাত। ও, তার মানে সূর্য ঠিক দিকেই আছে। কিন্তু একটা জিনিস দেখে আমি অনেক হতবাক, আজ তোমার কথায় সেরকম ঝাল নেই কেন? কে? কিছু না, কিন্তু তুমি যে বললে যে আমি আপসেট আছি, তাহলে আমাকে ঠিক করছো না কেন? কিভাবে ঠিক করব? আমাকে রিচার্জ করবে প্লিজ? তুমি কি ভেবেছিলে যে আমি তোমাকে লিপ কিস করবো? আমি বললাম না যে আমি জানবো না। তাই বলে তুমি এরকম কিছু করতে পারো না। বুঝতে পারলাম না কিছু। এই দুই ভাই আমাকে কি মনে করে, যেন আমি মন্দিরের ঘন্টা যে कोई भी आके बता जाता है। জোকস অ্যাপার্ট, বাট এক্সিও এতটাও খারাপ না। যদি অজায় জাঙ্গর থাকতো তাহলে। জাঙ্গর কথা কে বলছে? ও তো নিজে আমাকে ধর্ষণ করে বিয়ে করেছে। আর এক্সিও তো শুধু, ও তো আমাকে কিসও করেনি, শুধু লিপটা আমার গালে ছুঁয়েছে। আমি গুলো কি ভাবছি? আমার এখন মেইন কাজ হচ্ছে মামুনির সাথে দেখা করে এক্সিও সম্পর্কে সবকিছু আনা। বাহ, এত তাড়াতাড়ি এসে পড়েছো। আর একটু টাইম স্পেন্ড করতে এক্সের সাথে। জাঙ্কুক, আমি তোমার কাঁধে কথা ঢুকে না নাকি? তোমাকে বলছি না যে তুমি এক্সের সাথে কথা বলবে না, তাও তুমি এক্সের সাথে কথা বলছো। তোমাকে আমি কতবার বলবো যে এক্সেও আমার জীবন থেকে সবকিছু কেটে নিয়েছে, আর আমি চাই না যে আমার জীবন থেকে আর কিছু কেড়ে নিয়ে যাক। আর কিছু কেড়ে নিয়ে যাক মানে? তুমি কার কথা বলছো? তুমি কি আমার কথা বলছো? হ্যাঁ, লিসেন, ইউ আর মাই ওয়াইফ, ওকে? আর মনে হয় না যে পৃথিবীর কোনো হাজবেন্ড চাইবে যে তার ওয়াইফকে কেউ নিয়ে যাক। হ্যাঁ, শোনো, একটা কথা কান খুলে শুনে রাখো। আমি চাই না যে তুমি এক্সের সাথে কথা বলো। উফ, দেখতে তুই এগুলো কি ভাবছিস? এখন সুযোগ এসেছে, সুযোগের কাজে লাগা। তো তুমি চাও যে আমি এক্সের সাথে না থাকি? হ্যাঁ, ওরকম মনে করো। তোমার সাথে থাকবো, কিন্তু তুমি তো সিগারেট এবং অ্যালকোহল খাও, যেটার গন্ধ আমি একদমই সহ্য করতে পারি না। তার মধ্যে তুমি সারাদিন থাকো ক্লাবে, বন্ধু বান্ধবের সাথে আড্ডা দাও, এখানে ওখানে ঘোরো। তো আমাকে সময় দেওয়ার মতন তোমার টাইম কোথায়? তাহলে বলো আমি কিসের জন্য তোমার সাথে থাকবো? আর চেয়ে ভালো তো আমি এক্সের সাথেই থাকি, কি বলো? হেই ওয়েট, তুমি কি এটা বলতে চাচ্ছ যে এক্সও আমার চেয়ে ভালো? বলতে পারো। কি এক্সও আমার চেয়ে ভালো? দেখো, ওর চেয়ে দ্বিগুণ ভালো হয়ে তোমাকে দেখাবো। ও তাই? হ্যাঁ, কিন্তু তুমি সবসময় আমার সাথে থাকবে আর এক্সের কাছ থেকে দূরে থাকবে। আচ্ছা ঠিক আছে মামনি, মনে হচ্ছে আমি 70% কাজ কমপ্লিট করে ফেলেছি, কিন্তু সবার আগে তোমার সাথে আমার কথা বলা খুব জরুরি। আমার এক্সের বিষয়ে জানতে হবে। কি হয়েছে, চুপ হয়ে গেলে কেন?
না সেরকম কিছু না। শোনো, কালকে আমার এক জায়গায় যেতে হবে। এক জায়গায় মানে কোথায় যাবে? একা যাবে নাকি? একাই তো যাব, আর কাকে নিয়ে যাব? আর চিন্তা করো না, একটা ফ্রেন্ডের বাসায় যাবো আমি। তো কি হয়েছে, তোমাকে আমি একা যেতে দেবো না, আমি যাবো তোমার সাথে। কি, মামুনির বাসায় জাঙ্কুককে নিয়ে যাবো? ও, তো এটাই তোমার ফ্রেন্ডের বাসা? ওকে, চলো। তুমি গাড়িতে ওয়েট করো, ঠিক আছে? আমি যাচ্ছি। ওকে। মামুনি, ও তুই এতদিন পর, সবকিছু ঠিক আছে তো মা? হ্যাঁ মামুনি, সবকিছু ঠিক আছে। আমি তো আরো বলবো যে 70% কাজ শেষ। কিন্তু মামুনি, তোমার সাথে আমার কিছু জরুরি কথা আছে। কি কথাতে? মামুনি, আজ পর্যন্ত তোমার কোনো পার্সোনাল ম্যাটারে আমি কোনো প্রশ্ন তুলিনি, কোনো কথা ওঠাইনি, কিন্তু আজ আমাকে ওঠাতেই হচ্ছে। কারণ এখন আমি জাঙ্কুকের এক অংশ, আর সবকিছু ঠিক করতে গেলে আমার সবকিছু জানতেই হবে। আচ্ছা বল, তুই কি জানতে চাস? এক্স্যাক্টলি যা যা হয়েছে আমি সব কিছু জানতে চাই। আর তুমি তো কখনো আমাকে বলোনি যে জাঙ্কুর এক ভাই আছে। ভাই? তুই কার কথা বলছিস? এক্সুকার কথা বলছি আমি। ও, এক্সুকাই কেমন আছো? কতটুকু হয়েছে? হ্যাঁ, অনেক ভালো আছো। ইভেন আমি বলবো জাঙ্কুর চেয়ে ভালো আছে। সিরিয়াস মামুনি, আমি কিচ্ছু বুঝতে পারছি না কি হয়েছে। জাঙ্কু তো তোমাদের ছেলে, তাই না? তো ওর সাথে এরকম ব্যবহার কেন? হ্যাঁ, এটাই স্বাভাবিক, এটাই ভাগ্যের লেখন ছিল। ভাগ্যের লেখন ছিল মানে? মানে এক্সু আমার আর আরামের পালিত ছেলে, আর জাঙ্কুক আমার আসল ছেলে। হেই ওয়েট ওয়েট, কি বললে তুমি? কিন্তু সবাই না জানে যে জাঙ্কুক তোমাদের পালিত ছেলে আর এক্সু হচ্ছে তোমাদের আসল ছেলে। মানে এটার মানে কি? আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। তোকে বোঝাচ্ছি আমি। এটা তখনকার কথা, যখন আমি আরএমের সেক্রেটারি ছিলাম। তখন থেকে আমাদের মধ্যে একটা সম্পর্ক সৃষ্টি হয়। আর তখন আমি আরএমকে খুব ভালোবাসতাম, অত্যন্ত পরিমাণে। আর আরএমও হয়তো নিজের কাজের পর যদি কাউকে ভালোবেসে থাকে, তাহলে হয়তো ওটা আমিই ছিলাম। তাই আমরা বিয়ে করে ফেললাম। আমাদের জীবনে কেউ ছিল না, না বাবা মা, পরিবার, আত্মীয় স্বজন, কেউ না। শুধু আমাদের জীবনে একজন ছিল, সে হচ্ছে আমাদের ড্রাইভার। ওই ড্রাইভারটা আমাকে বোনের মতো স্নেহ করতো, আর আরএমকে অনেক মানতো, খুব সম্মান করতো তাকে। সব মিলিয়ে সব কিছু ভালো চলছিল। আরএমের বিজনেস ভালো চলছিল। আর আমার এক একটা দিন, প্রতিদিনই নিজেকে অনেক ভাগ্যবতী মনে হতো, অনেক সুখী মনে হতো। কিন্তু এত ভাগ্য কোথায় শৈবার ছিল আমার? বিয়ের কয়েক মাস পর আমি আর আরএম জানতে পারি আরএমের ফিজিক্যালি প্রবলেম আছে। মানে আরএম কখনো বাবা হতে পারবে না। এটা শুনে আমার এত দুঃখ হয়নি যত দুঃখ হয়েছে আরএমের। প্রথমত, ও কখনো সন্তানের ভালোবাসা পাবে না। দ্বিতীয়ত, ওর এত বড় বিজনেস কে সামলাবে? আরএম আগে থেকে আমাকে বলতো অনেক একটা ছেলে সন্তান চাই। কিন্তু এইসবের পর থেকে আমাদের দুজনেরই মেন্টাল হেলথ অনেক খারাপ হয়ে যায়, বিশেষ করে আরএমের। আমরা কি ভালোভাবে কাজ করতে পারছিলাম না। মনে হয় এই সুখের মধ্যে কারোর নজর লেগেছে। সব শেষে আমি আর আরএম ডিসাইড করলাম আমরা একটা ছেলে সন্তান অ্যাডপ্ট করব, যার নাম হবে এক্সুকায়। এক্সুকায় বাড়িতে আসার পর থেকেই পুরো বাড়িটা মেতে উঠলো, যেন ও এসে সবার প্রাণ ফিরিয়ে দিল। কাইকে পেয়ে যেন সবাই সব দুঃখ কষ্ট ভুলে গেল, বিশেষ করে আরএম। আমরা আবার সুখে শান্তিতে বসবাস করতে লাগলাম। কিন্তু ওই বছরে আরএম ভোটে জিততে পারল না, আর সেই সাথে আমাদের বিজনেস আস্তে আস্তে ডাউন হতে থাকে, মানে লস খেতে থাকে। আর তুই তো জানিসই যে আরএম তার কাজটাকে কত পরিমাণে ভালোবাসে। ও তো কাজের জন্য নিজের ছেলেকে বিক্রি করে দিতে পারে। যাই হোক, লস খাওয়ার পর আরএমের মেন্টাল হেলথ খুব খারাপ হয়ে যায়। ও সব সময় রেগে থাকে, কারোর কথা বোঝার চেষ্টা করে না। ইভেন ও তো আমার সাথেও ঝগড়া করেছে অনেক। যাই হোক, একদিন ঝড় ও বৃষ্টির রাত্রে আরএম আসছিল না। অনেক রাত হয়ে যায়, ও আসে না। ওকে যখন আমি কল দিই তখন ও বলে, আজ আমি আসতে পারবো না, আমার অফিসে অনেক কাজ রয়েছে, তুমি এক্সেলকে নিয়ে ঘুমিয়ে পড়ো। আচ্ছা ঠিক আছে, নিজের খেয়াল রেখো। ওকে, বাই। জি দিদিমণি, আজ মনে হয় না এই বৃষ্টিতে বাড়িতে যেতে পারবো, তো আমি সিকিউরিটির সাথে আজকে থেকে যাই।
আরে কি বলো, থাকো, সমস্যা নেই। কিন্তু মনে হয় না তুমি সিকিউরিটি রুমে থাকতে পারবে, ওখানে তো একটা বেড। ও, তাহলে তাহলে তুমি আমাদের গেস্ট রুমে থাকবে, বুঝেছো? এখন যাও। গেস্ট রুম যদি আরেন দাদা কিছু বলে? আরে কিচ্ছু বলবে না, তুমি যাও তো। আর কিছু বললে আমি সামলে নেব, তুমি যাও। কাশ আমি সামলাতে পারতাম। সেদিন যদি ওকে আমি গেস্ট রুমে না থাকতে দিয়ে ওয়াশরুমের রুমে থাকতে দিতাম, তাহলে এরকম কিছু হতো না। যাই হোক, পরদিন সকালে আরএম আসে। আরএম ড্রাইভারকে গেস্ট রুমে দেখে ও অনেক ক্ষিপ্ত হয়, অনেক রেগে যায়, কিন্তু ও প্রকাশ করে না। কিন্তু ওর চোখ দেখে আমি বুঝতে পেরেছি। তার কিছুদিন পর থেকে প্রেগনেন্সি টেস্ট করে। আর এটা কিসের জন্য করিয়েছি বলছি। গত 1-2 মাস থেকে আমার কোনো কিছু ভালো লাগছিল না। মানে ঠিক মতন খেতে পারতাম না, বমি হতো, দুর্বল লাগতো শরীর। মানে বাচ্চা পেটে থাকলে যা হয় আর কি। তো এর জন্য আমি প্রেগনেন্সি টেস্ট করাই, আর সেটা পজিটিভ আসে। হ্যাঁ, আমি মা হতে চলেছিলাম। আর এটা আমার জীবনের সবচেয়ে মূল্যবান একটা দিন ছিল। আমি খুশিতে যেন মেতে উঠেছিলাম। হ্যাঁ, আর ওই ছেলেটা ছিল জাংকুক। আর এটা সম্ভব হয়েছে ওই ডক্টরের ট্রিটমেন্টে থাকা। আর আমি সবসময় ওই ডক্টরের ট্রিটমেন্টে থাকতো। আর এই জন্যই আরএম শেষমেশ বাবা হতে পারলো। আমি যখনই আরএমকে এই সংবাদটা দিই, তখন তখন বলেছিলাম না তে, আরএম এর বিজনেসে লস করার পর থেকে আরএম এর মেন্টাল হেলথ খুব খারাপ ছিল। আর এই জন্যই ও শেষমেশ আমাকে বাড়ি থেকে বের করে দেয়। ও মনে করে যে আমি ড্রাইভারের সাথে রাত কাটিয়ে প্রেগনেন্ট হয়েছি। মানে আমি ভিতর থেকে শেষ হয়ে গিয়েছিলাম। মানে আমি আরএমকে, যাকে আমি সারাটা জীবন বিশ্বাস করেছি, ভালোবাসা দিয়েছি, সে কিনা লাস্টে আমাকে এই অপবাদটা দিল। তাও তাও আমি ওর পায়ে ধরে ক্ষমা চেয়েছিলাম, বলেছিলাম আমি বাচ্চা নিয়ে কোথায় যাব। আর ও কি বলেছিল জানিস, বাচ্চা যদি ছেলে হয় তাহলে আরএম নাকি ওকে দয়া করে চাকর হিসাবে বাড়িতে রাখতে পারে। আর আমি তখন কতটা বোকা ছিলাম। তখন আমি ওকে ওর কথা মতন জাঙ্কুককে ওর হাতে দিয়ে দিই। আর ঠিক তাই হয়, আরএম জাঙ্কুককে ঠিক চাকরের মতনই রাখতে থাকে। কিন্তু আরএমের কাজ হচ্ছে পলিটিশিয়ান। মানে ওকে তো সবার সামনে ভালো মানুষ হতে হবে। আর সবার চোখ পড়ে জাঙ্কুর দিকে, কারণ জাঙ্কুক কোনো অ্যাঙ্গেল থেকে কোনো গরিব ঘরের ছেলে মনে হচ্ছিল না। আর সবাই বলা শুরু করে, বা এ ধরনের গুজবও বলতে পারিস, সবাই বলা শুরু করে যে আরএম নাকি নিজের ছেলেকে চাকরের মতন রাখে, যেটা আমার কাছে সত্যি। আর যারা গুজব ছড়িয়েছে, যাই হোক, এরকম করে আস্তে আস্তে জাঙ্কুর পজিশন আস্তে ভালো হতে থাকে। আর আমাকে পার্মানেন্টলি জাঙ্কুর জীবন থেকে দূরে সরিয়ে দেয় আরএম। আর তারপর থেকে আমি তোর সাথে থাকি। তার মানে মামুনি, তুমি এত বছর একটা মিথ্যা অপবাদে জাঙ্গুর কাছ থেকে দূরে ছিলে? তে অনেক দেরি